Hi everybody, I am going to discuss C programming. This is the introduction video. এই ভিডিওতে আমরা সি এর বেসিক কনসেপ্ট সম্বন্ধে জানবো, সি প্রোগ্রামিং কনসেপ্ট সম্বন্ধে জানবো, সি কীভাবে ডেভেলপড হচ্ছে, হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং অ্যান্ড সিকে কীভাবে কম্পাইলেশন করা যায় স্মল প্রোগ্রাম, যাতে আমরা সি সম্বন্ধে একটু পরিচিত হই। তো প্রোগ্রাম কথাটা কীভাবে এসছে, আমরা যদি প্রোগ্রাম কথাটা সম্বন্ধে আগে জানতে চাই, প্রোগ্রামটা কীভাবে এসছে, প্রোগ্রাম কথাটা মিনিংটা কী। তো প্রোগ্রাম কথাটা যখন আমরা ন্যাচারাল লাইফে ইউজ করি তখন আমরা বলি আমাদের একটা আজকে ড্যান্সের প্রোগ্রাম আছে, আমাদের আজ বন্ধু বান্ধব মিলে একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, বা আমার একটা নাচের প্রোগ্রাম আছে, বা আমাদের কলেজে একটা ফাংশনের প্রোগ্রাম আছে। তো এরকম কথা বলি আমরা। তো প্রোগ্রাম তাতে কি বোঝানো হয়, যে একটা সিকোয়েন্স অফ টাস্ক পারফর্ম হয়। পিকনিক করতে গেলে পিকনিকের একটা প্ল্যান মাফিক একটা কনসেপ্ট আছে, এখান থেকে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দিনের যে কাজগুলো করবে, কীভাবে আমরা পুরো পিকনিকটাকে অ্যারেঞ্জ করা যায় তার প্রসিডিওর ভাবি। নাচের যদি একটা প্রোগ্রাম হয়, নাচটা কীভাবে পারফর্ম হবে তার প্রসিডিওর কথা ভাবি। তো কলেজে প্রোগ্রাম ফাংশন হলে তার একটা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অফ অর্ডার আছে। সেরকমই কম্পিউটারের প্রোগ্রামিং বলতে কি বুঝি, কম্পিউটারকে প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে একটা সেট অফ ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেওয়া হবে, সেই সেট অফ ইনস্ট্রাকশনটা কম্পিউটার ওয়ান বাই ওয়ান একটা অর্ডারে এক্সিকিউট করে আমাকে কিছু টাস্ক পারফর্ম করে দেবে। সবকটা প্রোগ্রামের উদ্দেশ্য একটা টাস্ক পারফর্ম করা। যদি আমি ডান্স করি, ডান্স একটা টাস্ক। আমি যদি পিকনিক করতে যাই, পিকনিক একটা টাস্ক। কলেজের ফাংশন প্রোগ্রাম যদি একটা টাস্ক কমপ্লিট হবে, তাহলে প্রোগ্রামের ডেফিনিশন আমরা কি বলতে পারি, প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন to perform specific tasks by computer system, to perform specific tasks by computer system, computer specific tasks by computer, set of instructions। তাহলে আমার মনে কোশ্চেন আছে, ইনস্ট্রাকশনটা কি? একটা প্রোগ্রাম একটা সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা একটা সিকোয়েন্সে লিখে রাখি, যে সিকোয়েন্সটা এক্সিকিউট করে, তারপর আমরা একটা স্পেসিফিক টাস্কটা কমপ্লিট পাই। তো ইনস্ট্রাকশন কি, হোয়াট ইজ ইনস্ট্রাকশন? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রোগ্রাম, নাও হোয়াট ইজ ইনস্ট্রাকশন? Instructions are order given to processor, that is CPU, by the program. প্রোগ্রামের মধ্যে যে টাস্কগুলো, ইনস্ট্রাকশনগুলো, অর্ডারগুলো দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো সিপিইউ এর কাছে এক্সিকিউট হয়ে যে আউটপুটটা পাই, তবেই না আমরা আমাদের ডিজারেবল জিনিসটা পাই। তো প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো থাকে, সেই ইনস্ট্রাকশনগুলো প্রসেসরের দ্বারা এক্সিকিউট হয়ে আমরা আউটপুট পাই। তাহলে প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন আর নাথিং বাট দ্য কমান্ডস given to processor to perform the tasks. That instructions are arranged and to make a program. আমরা ওই ইনস্ট্রাকশনগুলো অ্যারেঞ্জ করি, একটা ফাইলে রাখি, তবে আমি প্রোগ্রামটা পাই। প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন ইজ এ সেট অফ অর্ডার্স টু দ্য প্রসেসর টু পারফর্ম দ্যাট টাস্ক, পার্টিকুলার টাস্ক। সো আমরা এটা যদি প্রোগ্রাম করি, তাহলে প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হতে থাকবে, তারপর আমরা করসপন্ডিং আউটপুটটা পাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, দ্যাট প্রোগ্রাম কি। আমরা যখন প্রোগ্রাম কনসেপ্টটা ডেভেলপ করছে, তখন যখন প্রথম থেকে প্রোগ্রামিং হিস্ট্রি হয়ে আসছে, বেসিক আইডিয়াটা ছিল আমাদের কিছু টাস্ককে আমরা পারফর্ম করবো কম্পিউটারকে দিয়ে। এবার কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে, সিপিইউ, প্রসেসর, মেশিন ইনস্ট্রাকশন, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে তার ইনস্ট্রাকশন আছে, সেই ডিপেন্ডিং অন দ্য প্রসেসর, সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা যখন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় বাইনারিতে, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ করে। কিন্তু আমরা কি বুঝি, আমরা অ্যাজ এ ইউজার্স, আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজ সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না, তো সবাই সেই আন্ডারস্ট্যান্ড করতে পারে না সেই কনসেপ্টটা। তো আমাদেরকে সেই প্রোগ্রামগুলো যেগুলো সিপিইউ রান করাবে, আলটিমেটলি আমাদের এটা ইংলিশ ভাষাতে কনভার্ট করতে, যাতে আমরা ইংলিশে লিখলে সহজেই সেই প্রোগ্রামটা আমরা বুঝতে পারি, এবং সেটা কম্পিউটারকে আমাকে বোঝাতে হবে। আমরা বুঝলে, আমরা ইউজার যদি বুঝি, সেটা তো আউটপুট পাবো না আমরা। সেই ইউজারকে যে প্রোগ্রামটা বানালো, যে ইউজার যে প্রোগ্রামটা ফলো করলো, যে ভাষাতে ফলো করলো, সেই ভাষাটা আবার সিপিইউকে বোঝাতে হবে। দ্যাট ইজ একটা ট্রান্সলেটার দরকার। যে ট্রান্সলেটারটা কী করবে, আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, সেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। দ্যাট ট্রান্সলেটার ইজ মেবি কম্পাইলার অর ইন্টারপ্রিটার। তো এখানে আমি সেই কনসেপ্টে আসবো। তাহলে প্রোগ্রাম সম্বন্ধে যখন আমরা জানলাম, সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা একটা পারফর্ম করবো স্পেসিফিক টাস্কে। এবার প্রোগ্রামে আবিষ্কার করার সব বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে।
বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের সিনট্যাক্স ফলো করে, বিভিন্ন ধরনের রুলস ফলো করে, সেই ল্যাঙ্গুয়েজে করসপন্ডিং রুলস কে ফলো করে আমরা তবে তার করসপন্ডিং কম্পাইলারকে ইউজ করতে পারবো। তো এখানে আমরা সি ল্যাঙ্গুয়েজ শিখছি। সি একটা বেসিক্যালি ফাংশন ওরিয়েন্ট প্রোগ্রামিং, যেটা সাবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং আর ফাংশন ওরিয়েন্ট প্রোগ্রামিং, প্রসিডিওর ওরিয়েন্ট প্রোগ্রামিং যেটা বলি আমরা। প্রসিডিওর মিন এক একটা প্রসিডিওর ফলো করে, এখানে ফাংশন বেসড হয় এবং প্রত্যেকটা মডিউলকে আমরা একটা মেন প্রোগ্রাম থাকে, যে মেন প্রোগ্রামটাকে আমরা একটা স্টার্টিং পয়েন্ট ভাবি, সেইখান থেকে প্রোগ্রামটা ফ্লো হয় এবং প্রোগ্রামটা এক্সিকিউশন সেইখানে গিয়ে স্টার্ট হয়, সেখানেই শেষ হয়। বাকি ফাংশনগুলো কল করতে থাকে, মেন আর ফাংশন কল করতে পারে, সেই ফাংশন আবার ফাংশন মেন অনেক কটা ফাংশনকে কল করতে পারে, আলটিমেটলি মেন থেকে কন্ট্রোল হয় এবং প্রোগ্রামটা সেই মেনে গিয়ে শেষ হয়। তো এই কনসেপ্টটা সিটা আবিষ্কার করা হয়েছে। তো প্রোগ্রাম সম্বন্ধে যখন আমরা জানলাম, এবার প্রোগ্রামের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সম্বন্ধে আমাদের আইডিয়া রাখতে হবে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা আমরা ইউজার ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি, যেটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইজিলি আমরা রিটার্ন করতে পারি এবং আন্ডারস্ট্যান্ড করতে পারি আমরা কি করছি। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ বাইনারি ভ্যালু 0 and 1, সিরিজ অফ 0 and 0s and 1s। তো আমাদের যখনই আমরা প্রোগ্রাম লিখবো, তো বেসিক্যালি আমরা যখন একটা প্রোগ্রাম বানাবো সেটা ডেফিনেটলি সিতে আমরা যখন সোর্স কোড বলি যেটাকে, সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলাম, তো একটা ফাইলের মধ্যে সেই ফাইলটাকে লেখার পর সেই ফাইলটাকে সোর্স কোড যেটা বলছি আমরা, যেটা আমরা টাইপ করছি নিজের কোডটা, যেটা একটা ল্যাঙ্গুয়েজকে ফলো করি। যদি আমি সি ল্যাঙ্গুয়েজ করি সি এর কম্পাইলার, যদি জাভা করি জাভার জাভার মধ্যে দুটো কাজ করে, কম্পাইলেশন আর ইন্টারপ্রিটেড দুটো হয়। কম্পাইলেশন প্রথমে কম্পাইল করে বাইট কোড বানায়, সেই বাইট কোডটাকে ইন্টারপ্রিট করে মেশিনে রান হয়। সি এর ক্ষেত্রে কী হয়, সি এর ক্ষেত্রে ডাইরেক্টলি কম্পাইলেশন পুরো কোড অ্যাট এ টাইমের সোর্সটা স্ক্যান করে, যদি কোনো এরর না থাকে তাহলে ওটা অবজেক্ট কোড তৈরি হয়ে যায়। যে এরর যদি থাকে ওই সোর্স যে এররটা সোর্স কোডে যে এরর আছে সেগুলো পরপর দেখিয়ে দেয়, লিস্ট আউট করে দেয়, তারপরে গিয়ে মেশিন কোড আমরা পাই না। ইন্টারপ্রিটার কি হয়, যেমন পাইথনে আমরা একটা লাইন এক্সিকিউট করার পর পরের লাইনটা এক্সিকিউট করে, তো ওয়ান লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো ইন্টারপ্রিটার কাজ করে, জাভাতে কম্পাইলেশন ইন্টারপ্রিটার দুটোই কাজ করে। তো যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এখানে লিখছি, যেটা সি ধরে নিই যদি, তাহলে সি থেকে এখানে আমরা একটা ইন্টারপ্রিটার লাগবে, দ্যাট ইজ আমি বলছি কম্পাইলার। সেই কম্পাইলারটা কি করবে, এই যে সোর্স কোডটা আমরা লিখছি, এটা একটা রুলস সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সটাকে মেনে কম্পাইলেশন করা হচ্ছে। সেই সিনট্যাক্সটা যদি আমি ঠিকঠাক লিখি, সব কিছু প্রোগ্রামের কোড ফলো করি, তাহলে কম্পাইলেশন করে এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। দ্যাট ইজ সোর্স কোড যদি এটা ধরি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট কোডে কনভার্ট হয়ে যাবে। এখানে একটা অবজেক্ট কোড পাবো, যেই অবজেক্ট কোডটা মেশিন আন্ডারস্ট্যান্ড করতে পারবে, যে অবজেক্ট কোডটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে তৈরি হবে, তোর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের সুবিধার জন্য, মানে আমরা যাতে আমাদের ভাষাতে আমাদের প্রোগ্রামটা, দ্যাট ইজ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা যদি লিখছি, সেই ইংলিশটাকে কম্পাইলেশন করে সেটা মেশিনকে বোঝানো হবে, মেশিন সেটা থেকে রান করবে। তো ইনস্ট্রাকশন কি, প্রোগ্রামে যখন আমরা লিখছি সেটা ইনস্ট্রাকশন সেই ভাষার মতো করে দিতে হবে, কম্পাইলেশন সেটাকে মেশিনের করসপন্ডিং ইনস্ট্রাকশনে কনভার্ট হবে, সেই মেশিনের ইনস্ট্রাকশনগুলো প্রসেসর রান করবে, আলটিমেটলি প্রসেসর রান করবে, সেটা মেমোরির থ্রু দিয়ে প্রসেসর এক্সিকিউট করবে, কারণ ডিপেন্ডিং অন দ্য প্রসেসর সেই আউটপুটটা আমরা সেখান থেকে পাবো। তো এই যে কম্পাইলেশন প্রসেসটা, যদি কোনো এরর হয় তাহলে এখান থেকে ডাইরেক্টলি এরর শো করবে, যদি এরর শো করে তাহলে এটা আমি আর পাবো না অবজেক্ট কোডটা। তো আলটিমেটলি এখান থেকে ব্যাক করিয়ে দেবে, আবার আমাকে ঠিক করতে হবে। যতক্ষণ আমি ঠিক করতে পারছি এখানে মেশিন কোড জেনারেট হবে, মেশিন কোড জেনারেট হওয়ার পরই সেটা ইনস্ট্রাকশনটা, এই যে প্রোগ্রামটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা, সেটা রান করে গিয়ে আমি আউটপুট পাবো। তো এই যে কনসেপ্টটা প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশন লিখছি, সেই ইনস্ট্রাকশনটা থেকে আমরা কমান্ড প্রসেসরের কাছে যাচ্ছে, প্রসেসর সেই কমান্ডটা এক্সিকিউট করে আমাকে আউটপুট পাচ্ছি। তো দিস ইজ হাই লেভেল অ্যান্ড মেশিন লেভেল কনসেপ্ট। তো এখান থেকে আমরা প্রোগ্রামের ডেভেলপমেন্টের কথা ভাবতে পারি। কম্পিউটার প্রোগ্রামে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আলটিমেটলি কম্পাইলেশন ইন্টারপ্রিটেড করে অবজেক্ট কোড তৈরি হবে, সেই অবজেক্ট কোডটাকে রান করলে আমরা আউটপুটটা পাবো। সেই আউটপুটটা দেখে আমরা প্রোগ্রামটার পারপাসটা, আমরা স্পেসিফিক যে পারপাসে বানাচ্ছিলাম সেটা আমরা সেই পারপাসটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে প্রোগ্রাম ইনস্ট্রাকশন সম্বন্ধে আইডিয়া পেলাম। প্রোগ্রাম ইনস্ট্রাকশন সম্বন্ধে আইডিয়া পাওয়ার পর এবার আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি কম্পিউটারে যখন আমরা প্রোগ্রাম শিখবো তাতে আমাদের কি বিষয় জানতে হবে। কি বিষয় মানে কি, আমরা যখন একটা প্রোগ্রাম বানাবো আমাদের কি কি জিনিস, কম্পিউটারের ওরিয়েন্টেড কি কি কনসেপ্ট আমাদের ভাবতে হবে। ভাবতে হবে আমরা কি ইনপুট নেব, ডেফিনেটলি আমরা ইনপুটটা খুব ইম্পর্টেন্ট। কী ধরনের ইনপুট নেব, ইনপুটটা কি ইন্টিজার নেব, সেটা যে ফ্র্যাকশন থাকবে না 25 কি 25.5 নেব, ফ্লোট নেব, নাকি হ্যালো হাউ আর ইউ লিখবো, ক্যারেক্টার লিখবো। তো কী ধরনের লিখবো বা তার সাইজগুলো কী হবে ডিপেন্ড করবে, র্যামের মধ্যে স্টোর হবে। আমি যদি কাউকে এটা বলি কিছু করতে, তো সেই ধরনের ডেটাগুলো আমাকে নিতে হবে। তো সেই ধরনের ডেটাগুলো রাখার জন্য আমাকে মেমোরি অ্যালোকেট করতে হবে। তো ভেরিয়েবল কী হতে পারে, সেগুলোর জন্য ভেরিয়েবল সেখানে কোথায় গিয়ে স্টোর হবে। তো এই যে আইডিয়াসগুলো আমাকে আস্তে আস্তে আনতে হবে, তার জন্য আমাকে সিপিইউ, আইও ডিভাইস,
যেগুলো মেন কনসেপ্ট আমাকে জানতে হবে, ইনপুট কী নেব, তার করসপন্ডিং আউটপুট কী যাবো, ক্যালকুলেশন কী হবে, আর মেমোরি পার্টটা মানে মেমোরিতে গিয়ে যে ক্যালকুলেশনগুলো আমার কাছে স্টোর হবে। মেমোরি বলতে আমি এখানে ডেফিনেটলি মেন মেমোরি কথা বলছি, কারণ মেন মেমোরিতে থ্রু দিয়ে এটা এক্সিকিউশন হবে। তো দিস দ্য কনসেপ্ট অফ প্রোগ্রামস অ্যান্ড আমাদের প্রোগ্রামটা করার জন্য আমাদের বেসিক কনসেপ্টটা কী, বেসিক আমাদের কী কী জিনিসকে ফলো করে প্রোগ্রামটা আমাদের ডেভেলপড হবে। যে কোনো প্রোগ্রাম, যদি আমি সেটা সি বলি, C++ ভাবি, প্রত্যেকটা প্রোগ্রামের বেসিক একটা রুলস ফলো করতে হবে আমাদের মাথাতে যখন আমি ভাববো। ধরে নাও একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল হচ্ছে একজনকে বলা হলো অ্যাড 2+3, কি করবে সে? অ্যাড 2+3, সে কি করবে? সে 2 আর 3 কে প্রথমে ইনপুট নেবে, শুনবে, তার মাথার ভেতর যাবে 2 and 3, গিয়ে 2টা মেমোরিতে জমা হবে, 3টা মেমোরিতে জমা হবে। তার মানে পৌঁছালো যে দুটো নাম্বার এখান থেকে পৌঁছালো, সেটা ইনপুট ডিভাইস থ্রু দিয়ে, কানের থ্রু দিয়ে, যেটা কানের থ্রু দিয়ে মাথায় গিয়ে পৌঁছালো, মানে কি স্ক্যান হলো, তারপর গিয়ে সেটা র্যামে পৌঁছালো, প্রাইমারি মেমোরিতে পৌঁছালো। তারপর সেই 2 আর 3টা ক্যালকুলেশন করবো। আমি যে সাপোজ অ্যাডিশন করতে চাইছি, ওকে বলেছি তুমি 2 আর 3 যোগ করে দেখাও, ও কি করবে? 2 আর 3টা কান দিয়ে শুনবে, ইনপুট ডিভাইসের থ্রু মাথায় গিয়ে জমা হবে 2 আর 3। মাথায় জমা হওয়ার পর প্রসেসরকে বলবো 2 আর 3কে নাও, সে ক্যালকুলেশন করবে ব্রেনে গিয়ে, সেখানে গিয়ে আরেকটা জায়গা লাগবে, সেখানে গিয়ে সেই জায়গার মধ্যে 5টা স্টোর হয়ে যাবে। তাহলে কি জায়গা রাখলো? একটা জায়গার মধ্যে নাম্বার নেওয়া হলো একটা, সেকেন্ড জায়গার মধ্যে সেকেন্ড নাম্বারটা, থার্ড জায়গার মধ্যে ক্যালকুলেশন হওয়ার পর যা স্টোর হলো। এবার আমার রেজাল্টটা চাই। তোমাকে যদি জিজ্ঞেস করা 2+3, তুমি যদি রেসপন্স করতে না পারো, তাহলে ধরে নেওয়া হবে তুমি জানো না বা পারছো না। তো এখানে কি করবে? যে রেসপন্স করবে, তখন আমি আউটপুট দিয়ে রেসপন্স করেছি। তার মানে কি, আমরা যদি ইনপুট নিই, সেটা র্যামে গিয়ে স্টোর করি, সেটা ক্যালকুলেশন করতে সিপিইউ এর কাছে পাঠায়, ক্যালকুলেশন করার পর ব্যাক করে র্যামে আসে, তারপর আমরা আউটপুটে পাই, তাহলে আমি প্রোগ্রাম সম্বন্ধে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই সম্বন্ধে ভাববো, যখনই আমরা প্রোগ্রাম সম্বন্ধে ভাববো, ডেফিনেটলি আমাদেরকে ভাববো কি ইনপুট নেব, ইনপুটটা কি হবে, সেটা কি ধরনের ডেটাতে স্টোর হবে, তারপর গিয়ে সেটা কি ক্যালকুলেশন হবে, প্রসেসিং কি হবে, প্রসেসিং হওয়ার পর আমরা কি পাবো। এই যদি কনসেপ্টটা আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমি যে কোনো প্রোগ্রামের আইডিয়া ক্লিয়ার বুঝতে পারবো আমরা। সে এই লজিকটা তোমাদের জানার দরকার আছে। কীরকম? আমি যখনই কোনো প্রোগ্রাম সম্বন্ধে ভাবছি, তাহলে প্রোগ্রাম সম্বন্ধে ভাবছি মানে তার ইনপুটটা কি হতে হবে ভাবছি, সেটা ডেফিনেটলি প্রথমে গিয়ে পৌঁছাবে সিপিইউ এর থ্রু দিয়ে, যেটার মধ্যে আমরা জানি এএলইউ অ্যান্ড রেজিস্টার্স আছে, অ্যান্ড আদার্স সার্কিটস আছে। তো সিপিইউ থ্রু দিয়ে গিয়ে সেটা মেমোরিতে জমা হবে। তো মেমোরিতে যে জমা হওয়ার পর, সেই যদি আমি দুটো ভ্যালু নিই, ইনপুটের থ্রু দিয়ে দুটো ভ্যালু গিয়ে জমা হলো মেমোরিতে, মেমোরি লোকেশনে গিয়ে সেভ হলো। তারপর সেই সিপিইউ নিজের মতো করে নাম্বারগুলো নিয়ে নিল, ক্যালকুলেশন করলো, সিপিইউর মধ্যে যে ক্যালকুলেশন ইউনিট আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখানে গিয়ে অ্যাডিশন হলো, অ্যাডিশন হওয়ার পর রেজাল্টটা আবার মেমোরিতে ফিরে এলো। তার মানে দুটো নাম্বার নেওয়ার পর সেই ক্যালকুলেশন হওয়ার পর রেজাল্ট এখানে পৌঁছালো। এবার সেই রেজাল্টটাকে আমাকে শো করাতে হবে, আমাকে মনিটরে দেখাতে হবে রেজাল্টটা কি, সেটা আমরা আউটপুট ডিভাইসের থ্রু দিয়ে দেখিয়ে দিলাম। তো আমি যখনই প্রোগ্রাম সম্বন্ধে তোমরা যখন আইডিয়া করবে, তোমাদের যদি এই বেসিক কনসেপ্টটা থাকে যে আমি একটা প্রোগ্রাম বানাবো, সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিছু এসে জানে তাতে আমাকে কি ইনপুট নিতে হবে ভাবতে হবে। ইনপুট মিন কি, ডেটা নিয়ে আমরা কাজ করবো। ইভেন হতে পারে আমি ইনপুট নিলাম না, কিছু ডেটা তো আমি র্যামের মধ্যে রেখে দিলাম ফিক্সড করে, তারপর ক্যালকুলেশন করলাম, তাতেও তো মেমোরির জায়গা লাগলো, মেমোরিতে রাখা হলো, ওটা ফিক্সড হয়ে গেল প্রোগ্রামটা। প্রত্যেকবারই আমি আউটপুট দেখাবার সময় ওই নাম্বারটা নিয়েই কাজ করি। 2 আর 3 যদি আমি রেখে দিই অলরেডি, এভরি টাইম 2 আর 3 5 পেলাম, কিন্তু সেটা কি বেটার প্রোগ্রামিং হলো না? আমি যদি সেটাকে স্ক্যান করতে ইউজারকে বলি, ইউজার দুটো নাম্বার দেবো, ইন্টারফেসটা যদি ভালো করি, প্রোগ্রামে ইনপুট নিতে বলি, সে দুটো নাম্বার নেওয়া হলো, সিপিইউ থ্রু দিয়ে সে নাম্বার দুটো র্যামে গিয়ে জমা হলো, ক্যালকুলেশন পার্টটা হলো, তারপরে গিয়ে আমি রেজাল্টটা পেলাম মনিটরে গিয়ে, তাহলে কিবোর্ড থেকে নেওয়া হলো, সেটা ইনপুট ডিভাইস হোয়াটএভার যাই হোক সেখান থেকে নেওয়া হলো, তারপর সিপিইউ থ্রু মেমোরিতে জমা গিয়ে সেখানে ক্যালকুলেশন সিপিইউ থ্রু দিয়ে আবার র্যামে গিয়ে আমি মনিটরে গিয়ে পেলাম আউটপুটটা। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ এ প্রোগ্রামিং নিডস। এই নিডসগুলো আমাকে জানতে হবে, যে আমি একটা মানুষকে যখনই কোয়েশ্চেন করলাম, সে মাথায় ভাবলো আরে কি ডেটা চাই আমার, কী ধরনের ডেটা চায়, সে তাদের ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে মাথায় নিল, ক্যালকুলেশন করতে পাঠিয়ে দিল ব্রেনে, ক্যালকুলেট করে মুখ দিয়ে বলে দিল সে আউটপুটটা কী হবে। সেটাই একটা প্রোগ্রামিংকে আইডিয়া দেয়। তো তোমাদের যখনই প্রোগ্রাম করবে, এই বেসিক কনসেপ্টটা কিন্তু তোমাদের জানতেই হবে, তবেই প্রোগ্রামিং সম্বন্ধে বেসিক আইডিয়া ক্লিয়ার থাকবে। তো দিস দ্য কনসেপ্ট অফ প্রোগ্রাম ইজ নাথিং বাট সেট অফ ইনস্ট্রাকশন। আমার সেই ইনস্ট্রাকশনটা অ্যাকর্ডিং টু আমাকে সেইভাবে বানাতে হবে যেভাবে আমি টাস্কটা সলভ করতে চাইছি।
আমাকে যদি অ্যাডিশন বলে, আমি ডেফিনেটলি অ্যাডিশন করতে গিয়ে 2 নাম্বার লাগবে, 2 নাম্বার যদি অ্যাডিশন বলে আমাকে 2 নাম্বার রাখতে হবে, সেই 2 নাম্বার রাখার পর সেটা ফেচ করে আনতে হবে, যেখানে আছে সেটা অ্যাডারের কাছে পাঠাতে হবে, ক্যালকুলেট করার পর রেজাল্ট আবার র্যামে পাঠিয়ে দিতে হবে, সেখান থেকে আমি গিয়ে রেজাল্ট আমি দেখতে চাইছি মনিটরে পাঠাতে হবে। তো এই যে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনটা আমাকে যদি জানতে পারি তবেই আমি প্রোগ্রামটা ডেভেলপ করতে পারবো। তার জন্য আমাকে বেসিক সিনট্যাক্স প্রোগ্রামিংয়ের আইডিয়া জানতে হবে, সেগুলো আমি ধীরে ধীরে বোঝাবো। প্রত্যেকটা কনসেপ্ট সিতে আমি বেসিক্যালি আমি এইভাবেই আসবো, যতটা সম্ভব তোমাদের মাথার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়। যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা প্রোগ্রামিং ভবিষ্যতে নিজস্ব ওয়েতে থিঙ্ক করতে পারবে প্রত্যেকটা প্রোগ্রামে। তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমি প্রোগ্রাম করার আগে ভাববো যে ইনপুট কী নেবো, ক্যালকুলেশন পার্টটা কী হবে, র্যামের পার্টটা কী হবে, আর আউটপুট পার্টটা কী হবে, তবেই আমি প্রোগ্রামটা ডেভেলপ করতে পারবো। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং বলতে গিয়ে আমি বললাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বেসিক লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ সিরিজ অফ বাইনারি ইনস্ট্রাকশন 0 and 1. Basic level language, assembly level language is assembly level instructions, opcode are there, যেমন add, যেমন আমরা জানি add, সেটা হচ্ছে move, mbi, move immediate, jump on carry, so many instructions are there assembly level instruction. তো এই ইনস্ট্রাকশনগুলো জানতে হবে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করার জন্য। এইভাবে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানবো, ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যেই আমরা শিখলেই প্রোগ্রামটার আইডিয়া ক্লিয়ার হবে। তো ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইল করার জন্য কনভার্ট করতে, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামিং। নাও এবার আমরা জানবো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং কীভাবে ডেভেলপড হয়েছে, সি প্রোগ্রামিংয়ের আইডিয়াটা কীভাবে ডেভেলপড হয়েছে। তো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং, এবার আমরা জানবো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং, যেটা সি প্রোগ্রামিং কীভাবে ডেভেলপড হয়েছে সেটা পরপর আমরা জানতে থাকবো, যে সি প্রোগ্রামিং অরিজিনালি কীভাবে এসছে। ডিসকাস দ্য হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। তো টু নো দ্য হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং আমাকে প্রথমে জানতে হবে প্রথম মডার্ন কম্পিউটার সায়েন্সে বেসিক ব্লক স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম কি পপুলার হয়েছিল, সেটা হচ্ছে অ্যালগল। 1960 সালে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা অ্যালগল, সেটা মডার্ন সায়েন্স কম্পিউটার সায়েন্স সবচেয়ে পপুলার হয়েছিল ব্লক স্ট্রাকচার ফলো করে। 1967 সালে বিসিপিএল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিল মার্টিন রিচার্ডস, সেটাকে ইমপ্রুভ ভার্সন করে। তারপর 1970 সালে কেম থমসন এটা বি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, সেটা ইমপ্রুভ ভার্সন করে বি ল্যাঙ্গুয়েজ আসে। 1972 ডেনিস রিচে তার টিম বেল ল্যাবসে, AT&T বেল ল্যাবসে গিয়ে ওরা একটা অপারেটিং সিস্টেমের উপর কাজ করছিল, যে অপারেটিং সিস্টেমটা আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম বলি। ইউনিক্সের বেশিরভাগ প্রোগ্রামিং, যেটা ইউনিক্সের অপারেটিং সিস্টেম, সেটা বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে ডেভেলপড হয়েছে, আবিষ্কার হয়েছে সেই সময় যখন ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপড হচ্ছিল AT&T ল্যাবে। তো AT&T ল্যাবে 1972 সালে AT&T ল্যাবে ডেনিস রিচে ট্র্যাডিশনাল সিটা বানিয়ে নেয়, সেই সিটাই আমরা এখন ইমপ্রুভ ভার্সন হতে 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 সেটাকে আমরা ইউজ করছি। তারপর সেটা 1972 সালের পর 1978 সালে কার্নিং রিচে তারা দুজনে কি আর সি বানায়, তারপর সেটাকে ইমপ্রুভ ভার্সন করে অ্যানসি কমিটি, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, সেটাকে 1989 অ্যানসি সি বানায়। তারপর আইএনসি আর আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সেটা স্ট্যান্ডার্ডাইজ করে অল ওভার ওয়ার্ল্ডে, সেটা ইউজ করার জন্য 1990-তে C99 যেটা স্ট্যান্ডার্ডাইজেশন কমিটি অ্যাপ্রুভ করে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা সি কনভার্সন ল্যাঙ্গুয়েজে আমরা এখন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এইভাবে তার হিস্ট্রি ডেভেলপড হয়েছে। তো বেসিক্যালি সি এর ডেভেলপার কাকে বলতে পারি, ডেনিস রিচেকে আমরা সি এর ডেভেলপার বলতে পারি, যেটা AT&T ল্যাবে 1970 সালে ডেভেলপড হয়েছে, যেটাকে আমরা ট্র্যাডিশনাল সি বলি। সেটা ইমপ্রুভ হতে হতে স্ট্যান্ডার্ডাইজ হতে হতে বিভিন্ন মডার্ন সি ভার্সনে কনভার্ট হয়েছে। বাট সি প্রোগ্রামিংয়ের ডেভেলপমেন্ট যদি আমি বলি, সেটা ডেনিস রিচেকেই ডেভেলপার হিসেবে ধরা হয় 1972-তে অ্যাট AT&T লেভেল। তো দিস দ্য হিস্ট্রি অফ সি। তো সি আবিষ্কার করার পেছনে ফার্স্ট এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট প্লে রোল করে। যেমন এর আগে যেটা আছে অ্যালগল ছিল, অ্যালগল থেকে ইমপ্রুভ ভার্সন পেয়ে আমি বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ BCPL, সেটাকে বি আর বেসিক এই দুটোকে কম্বাইন করে অ্যাডিশনাল সি ডেনিস রিচ আবিষ্কার করলো। এরপর সেটা ইমপ্রুভ হতে হতে আসছে। এবার সি থেকে পরে ফার্দার আরও ইমপ্রুভ ভার্সন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তারা ফিচার্সগুলো নিয়ে বিভিন্ন ধরনের কনসেপ্ট ডেভেলপড হয়েছে। তো আমরা সিতে এখন কনসিডারেশন করবো, কারণ সি আমাদের এই বিষয়বস্তু বোঝার এই ক্লাসগুলোর। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আলোচনা করছি। তো সিতে বেসিক্যালি একটা 1972-তে ডেনিস রিচে অ্যান্ড AT&T ল্যাবে ডেভেলপড হয়। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। কেন সিটা আমরা ইউজ করবো, ওয়াই সি, কেন সিটা এত পপুলার হিসাবে আমাদের এখনও ব্যবহার করছি, এখনও আমাদের কলেজের সিলেবাসে বা ইন্টারভিউ কোশ্চেনে সিটা বেশি আইডিয়া করে। কারণ আমরা জানি যদি আমি একটা প্রোগ্রামিংয়ের বেসিক রুট জানতে পারি, বেসিক কনসেপ্ট জানতে পারি, বাকি প্রোগ্রামিংগুলো আস্তে আস্তে সেই কনসেপ্টটা ডেভেলপ করে শিখতে পারবো। বেসিক্যালি তাই হয়। সিনট্যাক্স অ্যান্ড আদার স্ট্রাকচার চেঞ্জ আছে,
কনসেপ্ট ইজ সেম থাকে, মডার্ন অলমোস্ট এভরি কনসেপ্ট সেম থাকে, ইনপুট নিতে হবে, ভেরিয়েবল ডিক্লারেশন, ইনপুট আউটপুট ক্যালকুলেশন। সো এই কনসেপ্টটা পুরোপুরি থাকে। হয়তো তার মানে অর্গানাইজেশনটা, যেমন এটা সাবজেক্ট প্রসিডিউর প্রোগ্রামিং, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে আসে, নিউ কনসেপ্ট আসে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে কনসেপ্ট আসে, মেশিন ওরিয়েন্টেড, মেশিন প্রোগ্রামিং, মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজে আসে। সো বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায় কনসেপ্টগুলো বেশি, কিন্তু আইডিয়াটা সি এর থেকে বেসিক্যালি ইনহেরিটেড হয় সব কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো দিস ইজ দ্য হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আমরা জানবো যে সি প্রোগ্রামিং কেন আমরা এত পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এখনও ধরি, জানবো সি কেন ইউজ করবো। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা এখন অবধি কেন শিখি, বা যে কোনো প্রোগ্রামিংয়ে সবার আগে আমাদের সি শেখানো হয় সেমিস্টারে কেন, ইন্টারভিউতে এখন সি এর কোয়েশ্চেনই কেন জিজ্ঞেস করে, এখন ক্যাম্পাসে ইন্টারভিউতে সি কেন ইউজ করি, ওয়াই সি। সো দিস ইজ ওয়াই সি। প্রোগ্রাম রিটার্ন ইন সি আর এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট। যে কোনো প্রোগ্রামিং আমি যদি লিখি, তার এফিসিয়েন্সি অ্যান্ড ফাস্ট যদি না হয় প্রোগ্রামটা, আমরা আউটপুটটা কম্পিউটার এমনিতে ফাস্ট ক্যালকুলেশন করে ডে বাই ডে, এখন ফাস্টার প্রসেসর ডেভেলপটা, মেমোরি সাইজ, অপারেটিং সিস্টেম, এভরিথিং এফিসিয়েন্স হচ্ছে। প্রোগ্রাম রিটার্ন সি আর এফিসিয়েন্ট অ্যান্ড ফাস্ট, যেটা সেই সময় এত বেশি পপুলার পেয়েছে, এই দিস দ্য ফার্স্ট রিজনস। সেকেন্ড রিজন, ভ্যারাইটি অফ ডেটা টাইপস, যেটা মেন কনসেপ্ট। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব ডেটা টাইপ। ডেটা টাইপ কী জিনিস, আমরা কী ধরনের ডেটা রাখছি, ইন্টিজার, ফ্লোট, স্টোরেজ, কী ধরনের সেই ডেটা টাইপগুলো ভ্যারাইটিস আছে। তো ভ্যারাইটি অফ ডেটা আছে, ইন্টিজার, ফ্লোট, লং ইন্ট, শর্ট, ক্যারেক্টার্স, ডাবল, লং ইন্ট, সো মেনি ডেটা টাইপস আমরা এখানে জানি। সেই ডেটা টাইপগুলো এখানে ইউজ করতে পারি আমরা, সেই ডেটা টাইপগুলো ডেটা স্টোর করতে পারি, সেখান থেকে ক্যালকুলেশন আমরা ক্যালকুলেট করে নিউ সেট অফ ভ্যালুস পেতে পারি। তো সেই ভ্যারাইটি অফ ডেটা টাইপস থাকার জন্য মোর পাওয়ারফুল। এখানে মোর পাওয়ারফুল অপারেটার্স আছে, বিভিন্ন ধরনের অপারেটার্স আছে, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, স্পেশাল অপারেটর, সো মেনি অপারেটার্স আছে, যে অপারেটার্সগুলো এই প্রোগ্রামটাকে আরও পাওয়ারফুল করেছে। বিল্ড ইন ফাংশন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মেন যদি পাওয়ারফুল হতে হয়, তার মধ্যে বিল্ড ইন ফিচার্স থাকতে হবে। বিল্ড ইন ব্যাপারটা কি, যদি আমি সব কিছুই তো আমাকে ইনস্ট্যান্ট করতে হয়, তাহলে প্রোগ্রামের কোডটা আমাকে যথেষ্ট বেড়ে যাবে। যদি কিছু কিছু ফিচার্স ইনবিল্ড থাকে আমাকে, যেমন আমি যদি প্রিন্ট টাইপ করতে চাই, যদি আমি আউটপুট লিখতে চাই, যদি আমি ওখানে মডিউল বানিয়ে তারপর আউটপুট করতে, তাতে অনেক সময় লাগবে। যদি আমার প্রিন্ট টাইপ অ্যাভেলেবেল আছে stdr.h ফাইলের মধ্যে, math.h যে ফিচার্সগুলো অ্যাভেলেবেল আছে, স্কোয়ার রুট, সাইন, কস, তো সেগুলো বিল্ট ইন আছে বলেই আমরা সেগুলোকে নিজস্বভাবে ইউজ করতে পারি। তার ফলে এই পাওয়ারফুল ফিচার্সগুলোকে আমরা প্রোগ্রামের মধ্যে ইউজ করলে আমরা আউটপুট পেয়ে যাবো কম সময়ের মধ্যে। সেটা একটা পাওয়ারফুল করে সি প্রোগ্রামিংকে। কেন, ইনবিল্ট ফিচার্সগুলো যদি থাকে, তোমার বেশি লাইব্রেরি ফাংশন যদি থাকে, তার জন্য আমি প্রোগ্রামিংয়ে আমার ইজিয়ার হয়, আমি নতুন কোনো প্রোগ্রামিং কনসেন্ট্রেশন করতে পারি, এদার ক্রিয়েটিং ওল্ড ওয়ান। হাইলি পোর্টেবল। পোর্টেবল মিন কি, আমি একটা প্রোগ্রামিংকে যদি আমি একটা মেশিন থেকে আরেকটা মেশিনে নিয়ে যাই, যদি দেখি যে ওই মেশিনে গিয়ে কাজ করছে না, তাহলে পোর্টেবল নয় সেটা। যদি আমি একটা সি প্রোগ্রাম বানিয়ে সেই প্রোগ্রামের এক্সিকিউটেবল কোডটা যদি অন্য মেশিনে নিয়ে গিয়ে রান না করে, তাহলে সেটা পোর্টেবল না। তো পোর্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট এখনকার দিন ইন্টারনেটের যুগে। বিভিন্ন ফাইলকে, বিভিন্ন ভিডিও, অডিও, এক্সিকিউটেবল, এভরিথিংকে আমরা এক জায়গায় অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, কোডকে নিয়ে যাচ্ছি। তো ইন্টারনেটের যুগে যদি কোনো একটা মেশিনে গিয়ে সেটা প্রবলেম হয়, যে ওটা ফাইলটা আসছে না, ডাউনলোড হচ্ছে না বা অ্যাক্সেস হচ্ছে না, তাহলে সেটা পোর্টেবিলিটি প্রবলেম আছে। পোর্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে কোডটা বানাবো, সেই কোডটা রান করাবো, সেই কোডটা যেন সব জায়গায় গিয়ে রান করে। তো সি হাইলি পোর্টেবল, ওয়েল সুটেড ফর স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং বিভিন্ন মডিউলে আমরা ভেঙে নিতে পারি, বিভিন্ন ছোটো ছোটো মডিউলে ভেঙে, একটা মেনের উপর বেস করে আমরা পুরো প্রোগ্রামটা না করে, মেনের থেকে আমরা বিভিন্ন ছোটো ছোটো মডিউলে কাজ করে প্রোগ্রামটাকে ইজি হতে পারে। তাতে কী হয়, ডিবাগিং সুবিধা হয়, প্রোগ্রামটা এক্সিকিউটেবল করতে, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয়। যদি আমরা বিভিন্ন একটা বড় প্রোগ্রাম যদি আমরা একটা মডিউলের মধ্যে রাখি, যেটা মেন মডিউলকে মধ্যে রাখি, তাহলে কোনো একটা প্রবলেম যদি মেনের মধ্যে হতে থাকে, সেই প্রোগ্রামটা ডিবাগই প্রবলেমে এসে যায়। যদি আমরা ছোটো ছোটো পার্টে ভেঙে নিই, সেগুলোকে ইজিলি ডিবাগ করতে পারি আমরা, এবং সেটা এক্সিকিউটেবল করতে পারি। তাহলে সি প্রোগ্রামিং কেন ইউজ করলাম আমরা, সি হাইলি পোর্টেবল, এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট পেলাম আমরা। অপারেটার্স আছে অনেক বেশি, কিওয়ার্ড এখানে আছে, যে কিওয়ার্ডগুলো রিজার্ভ করা থাকে, যে স্পেসিফিক পারপাসে এগুলো ব্যবহার করা হয়। ডেটা টাইপ আছে এখানে, ইনবিল্ট ডেটা টাইপগুলো যেগুলো আমরা ইউজ করি। তারপরে এখানে হাইলি পোর্টেবল কনসেপ্টটা আছে, এফিশিয়েন্ট তো পাচ্ছি আমরা, এবং রিচ সেট অফ অপারেটর অ্যান্ড বিল্ড ইন ফাংশন স্ট্রাকচার প্রোগ্রামিং কনসেপ্ট ফলো করছে। সো দ্যাটস ওয়াই সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টিল নাও। এবার আমাদের জানতে হবে যে একটা প্রোগ্রামের স্ট্রাকচার কী। একটা সি প্রোগ্রামিং আমরা করব, প্রথমে আমরা জানলাম প্রোগ্রাম ইনস্ট্রাকশন সম্বন্ধে, হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং জানলাম, সি কেন ইউজ করবো জানলাম। এবার আমরা জানবো সি প্রোগ্রামিং স্ট্রাকচারটা কী, মানে একটা যে প্রোগ্রামিং আমরা করবো, তো একটা বেসিক স্ট্রাকচার তো ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা কী হবে, সি প্রোগ্রামিং একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে। যে স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি, সবার উপরে আছে ডকুমেন্টেশন সেকশন। এই সেকশনটার কাজ কী, যখন আমরা কোনো একটা প্রোগ্রাম করি, সে প্রোগ্রামটা কে বানালো, অথার কে,
প্রোগ্রামটা কি বিষয় নিয়ে বানা চলেছি তার একটা ডকুমেন্টেশন করি। ডকুমেন্টেশন মিন হচ্ছে যেমন আমরা লাইব্রেরিতে যদি কোনো একটা প্রজেক্ট করি, তার উপরে গিয়ে তবে কলেজ কি প্রজেক্টটা কী আছে, কারা টিম লিডার কারা কারা বানিয়েছে, কী প্রজেক্টের বিষয়বস্তু, তার একটা ডকুমেন্টেশন দিই। সো ডকুমেন্টেশন বেসিক্যালি কী করে, যে কম্পাইলার যখন কম্পাইলেশন করে এই পার্টটা ইগনোর করে। যদি আমরা মাল্টি লাইন করি তাহলে আমরা স্ল্যাশ স্টার ডট ডট করে স্টার দিয়ে স্ল্যাশ দিয়ে করতে পারি, স্টার স্ল্যাশ। যদি সিঙ্গেল লাইন করি তাহলে আমরা এর মধ্যে কমেন্ট লিখলাম যে এটা দিস দ্য প্রোগ্রাম অফ অ্যাডিশন সামথিং ডান বাই, আর যদি একটা সিঙ্গেল লাইনে লিখি তাহলে ডবল স্ল্যাশকে দিলে এটা ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশন সেকশনটা কম্পাইলেশন ইগনোর করে যায়, যেখানে কম্পাইলেশনের প্রোগ্রামটা সম্বন্ধে ডিটেল আইডিয়া পাওয়ার জন্য ইউজারকে দেওয়া হয়, কম্পাইলারের কোনো হেল্প করে না। তো এবার আছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনের কাজ কি, যে আমরা হেডার ফাইল বা সিস্টেম লাইব্রেরিগুলো যেখানে আছে ফাংশন সিস্টেম, যে কম্পাইলেশনের মধ্যে যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে লিঙ্ক করতে হয়, মানে সিস্টেমের সাথে আমাকে লিঙ্ক করতে হবে প্রোগ্রামটা। তো লিঙ্ক সেকশনটা সেই কাজ করে, যেমন হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড conio.h। এখানে আমরা যে লাইব্রেরি ফাংশনসগুলো আছে সেগুলো একটা ফাইলে স্টোর থাকে, হেডার ফাইলে, সেখান থেকে আমাকে লিঙ্ক করতে হয় সেই প্রোগ্রামটার। তো লিঙ্ক সেকশন সেই পার্টিকুলার কাজটা করে। নেক্সট হচ্ছে ডেফিনিশন সেকশন। ডেফিনিশন সেকশনে কী কাজ করে, যদি আমরা কোনো সিম্বলিক কনস্ট্যান্টকে ডিফাইন করতে, যেমন একটা পাই, যদি একটা আমরা কনস্ট্যান্ট নিই পাই 3.14, সেটাকে যদি আমি ডিফাইন করি তাহলে সেই কাজটা এখানে ডেফিনিশন সেকশনের থ্রু দিয়ে হয়। তো আমরা ফার্স্টে ডকুমেন্টেশন, প্রোগ্রামটা কী বলতে চাইছি, প্রোগ্রামটা কে বানিয়েছে, কবে কী পারপাসে বানিয়েছে সেটা সম্বন্ধে ডকুমেন্টেশন করলাম। তারপর লিঙ্ক সেকশন, আমরা সিস্টেমে যে হেডার ফাইলের মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে লিঙ্ক করার জন্য, তো সেটা লিঙ্ক সেকশনে হ্যাজ ইনক্লুড যেমন আমরা করি। ডেফিনিশন সেকশনে কোনো সিম্বলিক কনস্ট্যান্টকে ডিফাইন করার জন্য ডেফিনিশন সিম্বল সেকশন ইউজ করি, যেটা সবাই ইউজ করতে পারবে থ্রু আউট দ্য প্রোগ্রাম। গ্লোবাল ডিক্লারেশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন কি, গ্লোবাল ডিক্লারেশন মানে যে সেকশনে আমরা কোনো ভেরিয়েবলকে যদি রাখি, সেই ভেরিয়েবলটা এখানেও অ্যাক্সেস করা যাবে, এখানেও অ্যাক্সেস করা যাবে, মানে পুরো থ্রু আউট দ্য প্রোগ্রাম আমি সেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারি। যেমন মানুষের ক্ষেত্রে, যেমন অক্সিজেন নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় যখন ঘুরে বেড়াচ্ছি, অক্সিজেন নেওয়ার জন্য কারোর কাছে পারমিশন নেওয়ার দরকার হয় না। ইট ইজ এ গড ক্রিয়েটেড, যেটা আমাদের অ্যাভেলেবিলিটি যে কোনো জায়গাতেই পায়। সেরকম যখন একটা প্রোগ্রামের অনেক ব্লক থাকবে, সেই ব্লকের যে কোনো জায়গায় যদি আমি অ্যাক্সেস করতে চাই কিছু পার্টিকুলার ইনফরমেশনকে, তখন সেটা গ্লোবাল ডিক্লারেশন সেকশন। কিন্তু যদি আমি আমার পার্টিকুলার মানির কথা বলি, যে কারোর কাছে বেশি মানি আছে, কারোর কাছে কম মানি আছে, দ্যাট মানি ইজ এ লোকাল, তোমার কাছে আছে, ওর কাছে দেখতে পাচ্ছে না, ওটা অ্যাক্সেস করতে পারছে না। কিন্তু অক্সিজেন, ওয়াটার, দিস আর দ্য ন্যাচারাল রিসোর্সেস, যেগুলো আমরা যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারি, দ্যাট ইজ গ্লোবাল ডিক্লারেশন। প্রোগ্রামের ক্ষেত্রে যে ভেরিয়েবলগুলো সবার উপরে থাকে সবাই অ্যাক্সেস করতে পারে, গ্লোবাল। এবার মেন থেকে কম্পাইলেশন স্টার্ট হয়। অ্যাকচুয়ালি মেন থেকে প্রোগ্রামের অরিজিনালি এক্সিকিউশন স্টার্ট হয় মেন থেকে। তো মেন এন্ট্রি পয়েন্ট ফর এনি সি প্রোগ্রামিং, মেন ইজ দ্য এন্ট্রি পয়েন্ট ফর এনি সি প্রোগ্রামিং। মেনের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, যে পার্টটাতে আমরা যে ভেরিয়েবল ইউজ করবো, যে ডেটা টাইপগুলো দরকার হবে সেগুলোকে ডিক্লেয়ার করা হবে। যদি আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ইউজ করি, ডেফিনেটলি সেই ভেরিয়েবলটা নাম দিতে হবে এবং সেটা কী ধরনের ডেটাতে স্টোর হবে র্যামের মধ্যে সেটা বোঝাতে হবে। এক্সিকিউটিভ পার্টগুলো হচ্ছে আদার পার্ট, যে পার্টগুলো ক্যালকুলেশনের জন্য হেল্প করবে। তো মেনের মধ্যে দুটো ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটিভ পার্ট আছে। এবার মেনের মধ্যে অনেক রকম আমরা ফাংশন ইউজ করতে পারি কল করার জন্য, যে প্রোগ্রামগুলো যে ফাংশনগুলো মেনের বাইরে আছে, যেগুলো বলছি আমরা সাব প্রোগ্রাম, যেগুলো মেনের বাইরে আছে, মেনের স্কোপ যেটা আছে ব্লকটা তার বাইরের ব্লকগুলোতে আছে, তো আমরা মেন থেকে কল করে ওদেরকে কাজ করাতে পারি, যে এখানে ফাংশন 1 ফাংশন 2 ফাংশন করে অনেক ফাংশন রাখতে পারি। তো যে কোনো প্রোগ্রাম যদি আমরা ভাবি যে একটা বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এই ফরম্যাটটাকে ফলো করে। তো এই ফরম্যাটের মধ্যে সবকটা আমি লিখতে পারি, সবকটা অপশনাল, কিছু যে সবকটা ইলেকটিভ, মানে সবকটাই যে আমাকে লিখতে হবে সেরকম কোনো কনসেপ্ট নেই যে আমাকে সবই লিখতে হবে। যেগুলো আমার দরকার সেই অনুযায়ী আমি ফলো করবো। যেমন আমাকে প্রোগ্রাম লিখতে গেলে আমাকে লিঙ্ক সেকশন দরকার আছে, মেইন সেকশন দরকার আছে অল টাইম, বাকি সেকশনগুলো আমি যে ডেফিনিশন সেকশন বা ডকুমেন্টেশন সেকশন বা গ্লোবাল ডিক্লেয়ার সেকশন যখন দরকার সেই অনুযায়ী ডিক্লেয়ার করবো। সাব প্রোগ্রাম ফাংশন যদি আমি দরকার হয় সেই অনুযায়ী কাজ করবো। তো এইগুলো আমি যখন পরে ফার্দার প্রোগ্রাম করাবো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আইডিয়া আসবো, তখন এগুলো প্রত্যেকটা সম্বন্ধে ডিটেল আমি আসবো। তো এখানে আমি যে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্টকে ডেনাইট করে। আমরা সি করবো, বাট সি প্রোগ্রামিংয়ে কোথায় কী জিনিস আছে সেটা যদি না বুঝি তাহলে আমরা প্রোগ্রামটার আইডিয়াটা ক্লিয়ার হবে না। তো আমি প্রথমেই প্রোগ্রামের সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য আমি বলেছি, একটা মানুষকে যখন 2 আর 3 যোগ করতে পাঠানো হয়, সে ইনপুট কী করবে, আউটপুট ক্যালকুলেশন কীভাবে করবে, সে কান দিয়ে শুনে যে মেমোরিতে স্টোর করে ক্যালকুলেশন করে মুখ দিয়ে ডেটা বেরিয়ে যাবে। তো এই যে আইডিয়াটা সেটা প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করবো, কোথায় কোন জায়গায় কী জিনিস রাখবো, আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ডেটা টাইপ কী রাখতে হবে, তার জন্য একটা এরিয়া স্পেসিফিক আছে ডিক্লারেশন পার্ট। সেটা ক্যালকুলেশন কোথায় করবো, মেনের মধ্যে করবো, সেটা মেনের এক্সিকিউটিভ পার্ট। যদি ওই
ফাংশনে অন্য ফাংশনকে কল করে, তাহলে সে কোথায় থাকবে? মেনের বাইরে থাকবে। যদি কোনো ভেরিয়েবল দরকার হয়, ও এই মেনও ইউজ করবে, বাইরের ফাংশনটা ইউজ করবে, তাহলে গ্লোবাল ডিক্লারেশন পার্ট। এমন কোনো ভেরিয়েবল আছে যেটা ডিফাইন করতে হবে, যেটা সিম্বলিক কনস্ট্যান্ট থ্রু আউট দ্য প্রোগ্রাম, চেঞ্জ করা যাবে না, রিমেন কনস্ট্যান্ট থাকবে, যেটা হ্যাজ ডিফাইন পার্ট। তো এই যে কনসেপ্টগুলো, এটা আমাকে প্রোগ্রামের স্ট্রাকচারটা যদি আমি ক্লিয়ারলি জানি, পরে যখন প্রোগ্রামিং করবো তো এই স্ট্রাকচারের সাথে মেলাতে পারবো যে কোন প্রোগ্রামের স্ট্রাকচারে কখন কোন প্রোগ্রামটা যাবে। তো এই যে কনসেপ্টটা, এটা দিয়ে আমরা বেসিক্যালি প্রোগ্রামটার ডেভেলপমেন্ট হেল্প হবে। এবার আমি নেক্সট কনসেপ্ট আছে কিভাবে একটা সি প্রোগ্রামকে কম্পাইল করব। তাহলে স্টেপ বাই স্টেপ, এটা ইন্ট্রোডাকশন ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমরা বুঝবো যে একটা প্রোগ্রাম কি জিনিস, ইনস্ট্রাকশন কি, হাই লেভেল, লো লেভেল, কম্পাইলেশন কি হলো, তারপর প্রোগ্রামটার হিস্ট্রি কীভাবে ডেভেলপড হলো, নেক্সট হচ্ছে স্ট্রাকচারটা কীভাবে ফলো হলো, নেক্সট প্রোগ্রাম কম্পাইল করা কীভাবে হবে। কম্পাইলেশন হয়ে যাওয়ার পরে একটা স্মল প্রোগ্রাম দিয়ে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা শেষ করবো। এর মাঝখানে তোমরা পুরো আইডিয়াটা যে সি প্রোগ্রামিং কনসেপ্টটা কি, সেটা পুরো ডিটেল কনসেপ্টটা তোমাদের মাথার মধ্যে চলে যাবে। হোপফুলি তোমরা ঠিকঠাকভাবে এটাকে ফলো করলে। তো এবার আসছি কিভাবে আমরা একটা সি প্রোগ্রাম কম্পাইলেশন করব। এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। একটা সি প্রোগ্রামকে আমি বানাবো, একটা ফাইলে সেভ করব, তারপর কিভাবে সেটা রান করাবো, তার একটা স্টেপ। যখনই আমরা সি প্রোগ্রামিং ক্রিয়েট করবো, সাপোজ একটা প্রোগ্রামের নাম দিলাম একটা সোর্স কোড, সেই সোর্স কোডটা যেখানে টাইপ করলাম, একটা এডিটারের মধ্যে নাম দিলাম সাপোজ abc.c, তো একটা প্রোগ্রামের নাম দিলাম abc.c। সেই সোর্স কোডটাকে আমি কম্পাইলারের কাছে পাঠাবো, কম্পাইলার সেটাকে কম্পাইল করবে। কোনো এরর যদি থাকে, যদি সিনট্যাক্স এরর থাকে, তাহলে আবার ওকে ব্যাক করে সোর্স কোডে পাঠিয়ে দেবে। যদি সিনট্যাক্স এরর না থাকে বা সিমেন্টিক্স এরর না থাকে, যে কম্পাইলেশনের ডিফারেন্ট ফেজেস আছে কম্পাইলেশন সফটওয়্যারটা, তার মধ্যে ফেজেসগুলোর মধ্যে দিয়ে যাওয়ার পর যদি কোনো এরর না পায়, তাহলে এগিয়ে যাবে। সেটা হচ্ছে অবজেক্ট কোড তৈরি হবে। যে অবজেক্ট কোডটা ডেফিনেটলি abc.obj, যেটা মেশিন লেভেল কোড, এটা হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়েছে। সেই অবজেক্ট কোডটাকে লিঙ্ক করবে এক্সটার্নাল ফাইলগুলোর সাথে লিঙ্ক করার পর, যে লিঙ্কার অবজেক্ট কোডটাকে লিঙ্ক করলো সিস্টেমের লাইব্রেরি ফাংশনের সাথে, লিঙ্ক করার পর সেটা তৈরি করবে, সেটা লোডার কি করবে, সেই লোডারটা কি করবে, র্যামের মধ্যে লোড করবে। তো লোডার লিঙ্কার সাথে, যে লোডার লিঙ্ক হওয়ার পর, সিস্টেম ফাংশনগুলো লিঙ্ক হওয়ার পর, সিস্টেম লাইব্রেরিগুলো লিঙ্ক হওয়ার পর, সেটাকে লোডার র্যামে গিয়ে লোড করবে। এবার লোডার লোড করার পর, লিঙ্কার অ্যান্ড লোডার লোড করার পর সেটা সিপিইউর কাছে পৌঁছাবে। সিপিইউ সেখানে ক্যালকুলেট করবে। সিপিইউ ক্যালকুলেট করার পর যেটা ক্যালকুলেশন হবে, র্যামে আর সিপিইউর মধ্যে ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে আউটপুটটা, এটা হচ্ছে এক্সিকিউটেবল কোড, যেটাই আমরা আউটপুট হিসাবে দেখতে পাই, এবং সেটা এক্সটেনশন হচ্ছে abc.exe। তো একটা সোর্স কোড আমরা যেটা বানাচ্ছি, যেটা পারপাস আমাদের প্রোগ্রামটা স্পেসিফিক টাস্ক ফলো করবে, সেটা হচ্ছে exe কোড। তো একটা সিম্পল কনসেপ্ট, যে এবার রান করতে গিয়ে অনেক সময় এরর আসতে পারে, রান টাইম এরর। তখন আমাদের রান টাইম এররের সময় যদি কোনো এরর আসে, সেই প্রোগ্রামটা আবার নতুন করে প্রোগ্রামটা দেখতে হবে যে কী ধরনের আমি মিস্টেক করেছি রান টাইমের সময়। এরর্স বলতে আমরা কম্পাইল টাইম এরর আর রান টাইম এরর, দু ধরনের এরর বুঝি। কম্পাইল এরর, যেখানে এরর পাবো আমরা, সেই এরর্সগুলো কম্পাইলেশন ঠিক করার জন্য লিস্ট আউট করে দেবে। কিন্তু রান টাইমে যদি এরর্স আছে, ইন্টারাপ্ট হয়, বিভিন্ন কারণে প্রোগ্রামটা স্টপ হয়ে যায়, তখন আমাকে আবার নতুন করে প্রোগ্রামটা ভাবতে হবে সোর্স কোডটার মধ্যে কী ধরনের মিস্টেক করেছি রান টাইমে, আমি যেটা আমার ডেটাটা রানের সময় এরর দিচ্ছে। তো রান টাইম এরর আসতেই পারে, একটা প্রোগ্রাম রান করতে গিয়ে সেটা ইন্টারাপ্ট হতে পারে, রান টাইম এরর আসতে পারে। তো বেসিক কনসেপ্ট কি, আমরা যখন একটা প্রোগ্রাম বানালাম, সেটা একটা ফাইলে সেভ করবো সি দিয়ে, ডট সি। যেরকম আমরা মুভি দেখার জন্য বিভিন্ন ধরনের ফাইল পাই, গান শোনার জন্য বিভিন্ন ধরনের ফাইল, ছবি আঁকার জন্য ছবি সেভ করার জন্য, ডকুমেন্টের জন্য ডক ফাইল পাই। সো এরকমই সি এর জন্য .c দিয়ে সি কম্পাইলেশন, ওই প্রোগ্রামটা সি হিসেবে আইডেন্টিফাই করে, কম্পাইলারের কাছে পৌঁছানোর পর সেই মেশিন কোড বানায় ওবিজে। সেই মেশিন কোডটা লিঙ্কারের সাথে, হেডার ফাইলস বা আদার লিঙ্ক সিস্টেম লাইব্রেরি ফাংশনের সাথে লিঙ্ক হওয়ার পর সেটা র্যামে গিয়ে পৌঁছায়, লোডার র্যামে গিয়ে নিয়ে যায়। লোডার যখন র্যামে নিয়ে যায়, সেটা সিপিইউর কাছে পৌঁছায়। র্যাম আর সিপিইউর মধ্যে সিপিইউ র্যাম থেকে নেয়, এক্সিকিউশন করে। এক্সিকিউশন হওয়ার পর আমরা যেটা পাই, এক্সিকিউটেবল কোড, যেখান থেকে আমরা আউটপুটটা জেনারেট করি। সো দিস ইজ দ্য বেসিক স্টেপস, these are the basic steps of compilation of any C program. তো
এখান থেকে আমরা সি প্রোগ্রাম সম্বন্ধে কম্পাইলেশন সম্বন্ধে জানতে পারলাম যে সি প্রোগ্রামে কীভাবে কম্পাইলেশন হয়। এবার আমি একটা সিম্পল সি প্রোগ্রাম নিয়ে আসছি, যেটা থ্রু দিয়ে আমরা প্রোগ্রামিং কনসেপ্টটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে চাই। যদি আমরা এরকম একটা সিম্পল প্রোগ্রাম নিই, আমি হ্যালো ওয়ার্ল্ডে আসছি না, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে আসছি না, আমি একটা সিম্পল অ্যাডিশন প্রোগ্রাম, যেটা আমি একটু আগে বলেছি যে একটা মানুষকে যখন 2 আর 3 অ্যাড করতে বলা হয় সে তখন কীভাবে রেজাল্ট দেয়, সেখানে থ্রু দিয়ে আমি প্রোগ্রামের সি প্রোগ্রামের বেসিক কনসেপ্টটা সম্বন্ধে একটা আইডিয়া পাবো। তো এটা করা যাক। এখানে আমি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখছি না, জাস্ট একটা সিম্পল অ্যাডিশন অফ 2 নাম্বারস করছি। তো প্রথমে আমি স্ট্রাকচারটা দাসি সি এর, আমি ডকুমেন্টেশন পার্টটা লিখিনি। যদি ডকুমেন্টেশন পার্টটা লিখতাম তাহলে দিস ইজ এ প্রোগ্রাম অফ অ্যাডিশন। তবে ডকুমেন্টেশন করা ভালো, কারণ প্রোগ্রামটা যে কীভাবে বা কী জন্য বানিয়েছি তাহলে যে পড়বে সে বুঝতে পারবে প্রোগ্রাম অফ অ্যাডিশন কে বানিয়েছে, কত তারিখে বানানো হয়েছে। তো সেগুলো একটা ডকুমেন্টেশন আমি লিখতে পারি। তো ডকুমেন্টেশন আমি লিখেছি দিস এ প্রোগ্রাম অফ অ্যাডিশন। তো এটা মাল্টিলাইন করিনি, তো এটা আমি এভাবেও লিখতে পারতাম, দুটো জাস্ট স্ল্যাশ দিয়ে। যদি আমি মাল্টি লাইন করতাম তখন আমার এটা নিচে লাইনে নেমে গিয়ে স্টার স্ল্যাশ দিতে পারতাম, বাট এটা সিঙ্গেল লাইন, তো একটা দুটো স্ল্যাশ দিলে হতো। এবার হ্যাজ ইনক্লুড, এটা আমি লিঙ্ক করছি। হ্যাজ ইনক্লুড ইজ দ্য প্রি প্রসেসর ডাইরেক্টিভ, যেটা কি করে হেডার ফাইলটাকে লিঙ্ক করে, যাতে আমরা এর মধ্যে যে ফাংশনগুলো আছে ইনবিল সিস্টেম ক্রিয়েটেড যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলো, লাইব্রেরি ফাংশনসগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। সিমিলারলি এটা একটা হেডার ফাইল নিলাম, এরকম আরও হেডার ফাইল আমি যদি পুট করি হ্যাজ ইনক্লুড কোনিয়া.h ম্যান.h স্পেসিফিক পারপাসে যেরকম কাজে লাগবে সেই অনুযায়ী আমি ব্যবহার করবো। এখানে আমি কোনো গ্লোবাল ডিক্লারেশন করছি না, এখানে কোনো ডেফিনিশন পার্ট রাখছি না, ডাইরেক্টলি আমি মেনে আসছি। এবার মেনের মধ্যে যে কনসেপ্ট আছে, আমি অনেক সময় মেনের মধ্যে ভ্যালু রিটার্ন করা যায়, অনেক সময় রিটার্ন করি না, নর্মাল মেন লিখি। তো ইন্ট মেন লিখছি যাতে আমি ভ্যালু একটা রিটার্ন করে দেখি রিটার্নটা কোথায় হয়। সি প্রোগ্রামটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে রান করে অপারেটিং সিস্টেমের আন্ডারে। তো এখানে অপারেটিং সিস্টেমকে রিটার্ন করে, যেটা রিটার্ন 0 আমি করছি, ইন্টিজার রিটার্ন করছি। যদি আমি ভয়েড মেন করতাম তো নো রিটার্ন ইজ দেয়ার, তো এখানে রিটার্ন হতো না। তো এটা মেইন লিখলাম। তো এখানে আমি নাম্বারগুলো, দুটো নাম্বার চাইছি। তো একজনকে আমি জিজ্ঞেস করলাম, বললাম যে অ্যাড 2 নাম্বার, সে কি বলবে? সে বলবে কি ধরুন, সে তোমাকে যখন জিজ্ঞেস করবে দুটো নাম্বারকে অ্যাড করো, কি ধরনের ডেটা টাইপ চাইছো, তুমি বলো ইন্টিজার চাইছি। তাহলে আমাকে যদি কম্পিউটার র্যামের মধ্যে যদি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমাকে ইন্ট যখন লিখছি কম্পিউটার কি করে 2 বাইট জায়গা ইন্টিজার ডেটা টাইপ 2 বাইট জায়গা র্যামের মধ্যে, মিন 16 বিট জায়গা র্যামের মধ্যে রেখে দেবে। যদি এটা দশমিক যুক্ত নাম্বার রাখতাম তাহলে এটা ফ্লোট হতো, যেটা হচ্ছে 4 বাইট জায়গায় রাখতো। তো নর্মালি আমরা যে ধরনের ডেটা রিকোয়ারমেন্ট সেই ধরনের ডেটা টাইপ র্যামের মধ্যে অ্যালোকেট করি। যেমন আমরা ইন্টিজারে অ্যাড করতে চাইছি, ইন্টিজার এ নামে একটা জায়গায় রাখলাম, বি নামে। এই এবিকে কি বলা আছে? এবিকে ভেরিয়েবল বলা হয়, কারণ আমি মাথার মধ্যে যেরকম দুটো জায়গা লাগবে সেরকম র্যামের মধ্যেও দুটো জায়গা লাগবে যেখানে গিয়ে রাখবো। সেই এ আর বি কে ভেরিয়েবল, আমি নামগুলো আমি নিজের মধ্যে ইচ্ছা মতো রাখতে পারি যে নাম দিতে চাই। তো এ বি রাখলাম। এবার আমরা জানি দুটো নাম্বারকে যোগ করবো, তার জন্য আরেকটা জায়গা লাগবে, যেরকম মাথায় ছিল 3টে জায়গা, সি বলে একটা জায়গা রাখলাম, কমা দিয়ে এটা রাখলাম, তারপর সেমিকোলন দিলাম। সেমিকোলন দিয়ে বোঝানো হলো যে একটা সেন্টেন্স শেষ হলো, একটা ইনস্ট্রাকশন শেষ হলো, একটা ইনস্ট্রাকশন কাজ শেষ হলো। এবার আমি এটা নাম্বারগুলোকে আমি কিবোর্ড থেকে নিতে বলবো। তো মাথা থেকে কানের থ্রু দিয়ে মাথার মধ্যে পৌঁছাবে, র্যামে পৌঁছাবে। তো এখানে কিভাবে পৌঁছাবে তার জন্য আমাদের জানা আছে সিতে যে প্রিন্টএফ বলে একটা ফাংশন আছে, যেটা কাজ হচ্ছে মেসেজকে ডিসপ্লে করা। তো কিছু মেসেজকে ডিসপ্লে করতে গেলে আউটপুট ফাংশন হিসেবে কাজ করে। নিউ লাইনের জন্য /n। তো এখানে আমি মেসেজ দিচ্ছি এন্টার 2 নাম্বার, দুটো নাম্বার নেওয়ার আগে একটা মেসেজ দিচ্ছি যে কি নাম্বার কি করতে চাইছো। তো এটা একটা সিনট্যাক্স প্রিন্টেবল, তারপর সেমিকোলন দিয়ে শেষ হলো। এবার স্ক্যানএফের কাজ কি হবে? স্ক্যানএফ হচ্ছে দুটো ভ্যালু নেবে। কোথা থেকে নেবে? ডেফিনেটলি ইনপুট ডিভাইস থেকে নেবে। আমরা ইনপুট ডিভাইস বলতে কিবোর্ডকে বাই ডিফল্ট বুঝি, তো কিবোর্ড থেকে নেবে। সাপোজ কিবোর্ড, এটা কিবোর্ড, যখন আমরা দুটো ভ্যালু নিতে বলছি, তো কি ধরনের কিবোর্ডে তো আমি নিয়েছি র্যামের মধ্যে ইন্টিজার, আমি ফ্লোটও নিয়ে ফেলতে পারি। তার জন্য এখানে ফরম্যাটিং %d, দুটো %d দিলাম। এর মানে হচ্ছে দুটো %d দিলাম, দুটো %d মানে হচ্ছে আমি এখানে ইন্টিজার ভ্যালু কিবোর্ড থেকে অ্যালাউ করছি। তো দুটো ভ্যালু যদি আমি নিই, সেটা কোথায় গিয়ে পৌঁছাবে? দুটো ভ্যালু 2 আর 3 প্রেস করলাম, মাথায় গিয়ে সেটা গিয়ে র্যামের মধ্যে স্টোর হয়। কোথায় গিয়ে স্টোর হবে? তো এখানে 2 আর 3 নিলাম, সেটা গিয়ে এর অ্যাড্রেসে, এর যে জায়গাটা রেখেছি তার নিজস্ব র্যামের একটা প্রত্যেকটা মেমোরির একটা করে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসে গিয়ে ভ্যালুটা জমা হবে আফটার চেকিং ইট ইস ওয়েদার ইট ইস এ %d অর নট ইন্টিজার। তো %d স্পেস এখানে মাঝখানে ডবল কোটের মাধ্যমে চেকিং করার পর 2 আর 3 এর মাথার মধ্যে এন্ট্রি নিল, মিন র্যামে পৌঁছে গেল। এবার যেরকম আমাদের মাথায় পৌঁছে যায় 2 আর 3, এবার ক্যালকুলেশন করি। এই যে ইনস্ট্রাকশনগুলো একটা প্রোগ্রাম ডেভেলপ করতে হেল্প করছে তোমাকে, যে এবার কি করবে তুমি। তো এ আর $b করলাম, তার মানে দুটো ভ্যালু ওখানে চলে গেল। যদি এটা ফ্লোট হতো তাহলে আমাকে ওটা লিখতে হতো %f, %d মানে ইন্টিজার বোঝায়, %c মানে ক্যারেক্টার বোঝায়। তো এইভাবে আমরা ডেটা টাইপগুলো পরে এক এক করে শিখে নেব।
তো এখানে সিম্পলি একটা সিম্পল প্রোগ্রাম করছি, তাতে আমরা দুটো নাম্বারকে অ্যাডিশন শেখাচ্ছি। তো অ্যাম্পারসেন্ট এ অ্যাম্পারসেন্ট বি এর অ্যাড্রেসে গিয়ে এই অ্যাম্পারসেন্ট অ্যাড্রেস অফ অপারেটর বলা, যেটা ভ্যালুগুলো কিবোর্ড থেকে নিয়ে এখানে সেভ করে। তো এখানে গিয়ে সেভ হলো, এবার গিয়ে মেমোরিতে গিয়ে সেভ হলো। তো যতক্ষণ অব্দি পাওয়ার সাপ্লাই আছে ততক্ষণ অব্দি ভ্যালুসগুলো আছে, কারণ কি আমি জানি এটা হচ্ছে র্যামে কাজ হয়, র্যাম ভোলাটাইল। তো এবার আমি ক্যালকুলেশন করবো। তো এ আর বি কে আমি নিলাম, সেটা পাঠালাম কোথায়, কি সিপিইউ এর কাছে পাঠালাম। সিপিইউ সেই ভ্যালুগুলোকে নেওয়ার পর ক্যালকুলেশন করলো, পাঠালাম সিপিইউ এর কাছে পাঠালাম। সিপিইউ ক্যালকুলেশন করলো, সিপিইউ ক্যালকুলেশন করার পর রেজাল্টটা নিশ্চয়ই আরেক জায়গায় পৌঁছাবে। ওখানে অ্যাডিশন করলাম, যে অপারেটর ইউজ করলাম এটা অ্যাডিশন অ্যারিথমেটিক অপারেটর, সেই রেজাল্টটা গিয়ে সিতে ট্রান্সফার করলাম হলো। তাহলে সি এর বলে যে ভেরিয়েবলটা রাখলাম সেই জায়গায় রেখেছি, সেখানে 5 স্টোর হলো। তো এই ভ্যালুসগুলো যেখানে গিয়ে জমা মেমোরির মধ্যে জমা হলো, এবার আমি দেখতে চাই যে ভ্যালুটা কি পেয়েছি। আমাকে আবার প্রিন্টেপে আসতে হবে। প্রিন্টেপ কি করবে, রেজাল্টটাকে দেখাবে। রেজাল্ট অফ অ্যাডিশন ইজ, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ, রেজাল্ট অফ অ্যাডিশন ইজ, রেজাল্টটা কার মধ্যে আছে, সি এর মধ্যে। সি কি ধরনের, পার্সেন্ট ডি, তারপর সেটাকে কমা দিয়ে সি, মিন সিটা মনিটরে ডিসপ্লে হবে, মানে মুখ দিয়ে বেরিয়ে আসবে 5। তো দুটো ভ্যালু নিলাম, মাথার মধ্যে জমা হলো, ভ্যালুগুলো কি ধরনের জায়গায় রেখেছি সেটা আমি আগে ঠিক করেছি। ক্যালকুলেশনে পাঠিয়েছে ব্রেনকে, ব্রেন ক্যালকুলেশন করে মাথার মধ্যে দিয়েছে, সেটা মুখ দিয়ে বলে দিচ্ছি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সি প্রোগ্রামিং হিয়ার। এখানেই আমি বুঝতে পারছি যে আমি ওই থিঙ্কিংটা যদি করি, কি নেব, কি ক্যালকুলেশন করবো, তারপর কি পাবো, তাহলে আমি যে কোনো প্রোগ্রামিংয়ে ডেভেলপ ইজিলি করতে পারি। তো সেই কনসেপ্টটাই তোমরা সবসময় ফলো করবে, তাতে দেখবে প্রোগ্রামিংয়ে ইজিলি প্রোগ্রাম, যে কোনো কমপ্লেক্স প্রোগ্রাম তুমি ডেভেলপ করতে পারছো। তো এখানে যে নাম্বারসগুলো নিয়েছি সেই নাম্বারসগুলো অ্যাড করাবো, সি থেকে রেজাল্টে ডিসপ্লে করালাম। এখানে রেজাল্ট ডিসপ্লে করার সময় পার্সেন্ট ডি নিয়েছি, কারণ কি ওটা আবার ফরম্যাটিং করছি, যে পার্সেন্ট ডি স্ক্রিনের মধ্যে, স্ক্রিনে গিয়ে আউটপুটে ফরম্যাটিং করে ওটা ডিসপ্লে করাচ্ছি। সি এর মধ্যে ভ্যালুটা আছে, তো সিতে যা ভ্যালু চেঞ্জ হবে সেটা মনিটর রিফ্লেক্টেড হবে। সিতে যদি 10 20 দিই, 10 20 32 মনিটর রিফ্লেক্ট হবে। সিতে যদি 7 5 দিই 12, ওখানে রিফ্লেক্ট হবে। 10 20 30 রিফ্লেক্টেড হবে। তো যে ধরনের ভ্যালুটা মনিটরে রিফ্লেক্ট হবে, তো মনিটরে গিয়ে ভ্যালুটা রিফ্লেক্ট হবে। তো আমাদের যে আইডিয়াটা, ইনপুট, ক্যালকুলেশন, মেমোরিতে স্টোর অ্যান্ড আউটপুট, যে আইডিয়াটা, সেটা প্রত্যেকটা সময় যদি তুমি প্রোগ্রামে ইউজ করো, তাহলে প্রোগ্রামটা আরও ডেভেলপ করতে ইজিলি সুবিধা হবে। এবার আমাকে জানতে হবে কি কি, কখন কি কার দিয়ে ইনপুট নিই, কার দিয়ে স্ক্যান করি, কার থেকে আমি প্রিন্ট টেপ করি, কার থেকে ক্যালকুলেশন করি, এগুলো সব জানতে হবে, তাহলে প্রোগ্রাম করতে পারবে তোমরা। এবার আমি প্রোগ্রামটাকে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন মিন প্রোগ্রামটা কাজ শেষ হয়ে গেছে, স্টপ করে দিচ্ছি, প্রোগ্রামটা ব্লকটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে মেনের ব্লক, এখান থেকে এখানে মেন ব্লকটা শেষ হয়ে গেল। এবার আমি এটাকে একটা ফাইলে সেভ করতে পারি। সেভ করে যদি আমি নাম দিই abc.c, addition.c, তারপর সেইটাকে আমি কম্পাইল করতে দিই কম্পাইলারের কাছে। কম্পাইলেশন হওয়ার পর এখানে কোনো যদি এরর না থাকে, যদি আমি কোনো রকম মিস্টেক না করে থাকি, সেমিকোলন মিস্টেক, আদার মিস্টেক না করে থাকি, এরকম এখানে সেমিকোলন দিতে বলে গেছি, এরর দিত, সেমিকোলন দিয়ে দিই প্রত্যেকটা লাইনের রেসপেক্টে। তো এখানে এবার যদি কম্পাইলেশন করি, তাহলে এটা আউটপুট কি চাইবে, প্রোগ্রামটা যখন আউটপুট হবে তখন ও বেসিক কাজগুলো যেগুলো প্রিন্টেপ আমাকে দেখাবে, প্রিন্টেপ সেই কাজগুলোকে আমাকে প্রম্পট করবে। তার প্রথমেই চাইবে এন্টার 2 নাম্বার, তারপর স্ল্যাশ এন হয়ে যাবে, নিউ লাইনে মেসেজটা আসবে, কারণ কি স্ক্রিনের উপর থেকে একটা লাইন সরে আসবে। তারপর গিয়ে দেখাবে এন্টার 2 নাম্বার, তখন আমরা বুঝবো 2টো নাম্বার আমাকে দিতে হবে। 2টো নাম্বার আমার জন্য কার্সারটা ব্লিঙ্ক করবে, 2টো নাম্বার দিলাম, 2 3 দিলাম। সেই 2টো নাম্বার যখনই দিলাম, ওখানে কিবোর্ডে মনিটরে দেখালো 2 3, সেটা অ্যাকচুয়ালি কিবোর্ড থেকে র্যামে চলে গেল, কিবোর্ড থেকে র্যামে চলে আসলো ভ্যালুটা। যখনই ভ্যালুটা যখন স্টোর হয়ে গেছে, সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করলো সিটা, সেই ক্যালকুলেশনটা আমাদের দেখতে পেলাম না, ভেতরে গিয়ে ক্যালকুলেট হলো, মাথার মধ্যে ক্যালকুলেট হলো। এবার মুখ দিয়ে যেটা বললাম রেজাল্ট ইজ 5, সেটা আমি দেখতে পাবো আবার প্রিন্টেপের থ্রু দিয়ে। তো ওখানে আবার একটা নিউ লাইন করলাম, কারণ লাইনগুলো পরপর একই পরে রেখায় চলে যাবে। যদি ওখানে 2 3 নেওয়ার পরে এন্টার না মারতাম, তাহলে আউটপুটটা পরে স্ক্রিনে আসতো না, পরে লাইনে আসতো না, আউটপুটটা পরে লাইনে আসতো না। তো রিটার্ন 0 দিলাম, প্রোগ্রামটা জেনারেটলি সাকসেসফুলি স্টপ হয়ে বেরিয়ে গেল, তো প্রোগ্রামটা শেষ হয়ে গেল। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সি প্রোগ্রাম। এখানে আমি যে সেকশন দেখতে পেলাম, লিঙ্ক সেকশন আছে, মেন সেকশন, ডিক্লারেশন পার্ট যেটা এবিসি, ওই এরিয়াটা ডিক্লারেশন, নিচের এরিয়াটা এক্সিকিউটিভ পার্ট, অ্যান্ড ব্লকটা শেষ হলো। এখানে কোনো সাব প্রোগ্রাম পার্ট নেই, তো এই প্রোগ্রামটা এখানেই শেষ হলো। সো দিস দ্য ইন্ট্রোডাকশন ক্লাস অফ সি প্রোগ্রামিং। তো এই ক্লাসে আমি কি শিখলাম, তো ওয়াই প্রোগ্রাম, what is instruction, what are the different types of program, what is compiler, why C, what are the history of C, what is the structure of C programming, and a simple C program. So this is the first introduction video of C programming. In the coming videos I will discuss variables, operators, branching, looping, functions, array, so many features one by one in depth. Thank you for watching this video.
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।